পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা অ্যাকশনে যাও, তোমরা ঘরে ফিরে যাও। একটা যদি হুঙ্কার দিত, আমরা তো আগেও দেখছি, জিয়া রহমান সাহেবকে দেখছি, এরশাদ সাহেবকে দেখছি, তারা হুঙ্কার দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে, কেউ বের হয়নি। জিয়া রহমান তো আপনার মনে আছে কয় বছর কারফিউ দিয়ে রেখেছিল রাত্রে? অনেক বছর। হ্যাঁ, ওই পুলিশে পয়সা দিছে, আমি যতদূর জানি ওখানে 50,000 টাকা দিছিল পুলিশে, যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন রে গ্রেফতার করার নাটক করবা। এবং আমি যদি ক্রিমিনাল অফেন্স করে থাকি, আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে না কেন? কেন মামলা করা হচ্ছে না? কেন ফোর্স পুলিশকে অবহিত করা হচ্ছে না? বা যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছে, যে একজন বহিরাগত ব্যক্তি সে অবৈধভাবে নগর ভবন দখল করে রেখেছে, দেশে কি সরকার নাই? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন। মানে এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা সিম্বলিক ভ্যালু আছে। সিম্বলিক ভ্যালু কেন? বেশ কয়টা, আমি একটার পর একটা বলছি। প্রথমটা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা যে সিদ্ধান্তটা নিশ্চয়ই যেন তারেক রহমান দিয়েছেন। মানে বিএনপির কেউ তারেক রহমান সাহেবকে বলা যে আপনি এটা রাজি হয়ে যান, আমরা এটুকু হয়ে আর অন্য ক্ষেত্রে আমরা কিছু নেগোসিয়েট করতে পারি। আমরা জানি যে বিএনপির সাথে একটা কেউ বলছে এটা ট্রেড অফ, যে বিএনপি এটা রাজি হওয়ার সাথে আরেকটা জিনিস করছে না, এবং অনেকে খুবই ক্ষুব্ধতা দেখেছেন, বিশেষ করে এনসিপির লোকজন। আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিওর শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন। তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো চলুন তাহলে আর কথা কিসের, কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মনে বুঝে চলে যায়। হ্যাঁ দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা। ওই পুলিশে পয়সা দিছে, আমি যতদূর জানি ওখানে 50,000 টাকা দিছিল পুলিশে, যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন রে গ্রেফতার করার নাটক করবা। এবং আমি যদি ক্রিমিনাল অফেন্স করে থাকি, আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে না কেন? কেন মামলা করা হচ্ছে না? কেন ফোর্স পুলিশকে অবহিত করা হচ্ছে না? বা যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছে, যে একজন বহিরাগত ব্যক্তি সে অবৈধভাবে নগর ভবন দখল করে রেখেছে, দেশে কি সরকার নাই? যে নগর ভবন একজন অবৈধভাবে ব্যক্তি দখল করে বসে আছে, কেউ কিছু করতে পারছে না, এটা কি ধরনের কথা হতে পারে? আইনিভাবে তারা কেন সেটাকে প্রসিড করলো না? যদি তারা মনে করে থাকে আমি আইন অমান্য করেছি বা কোনো ধরনের আইন ভঙ্গ করেছি, তাহলে তো তাদের আইনি পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আপনাদের তো তাদেরকে প্রশ্ন করা উচিত পাল্টা, যে আপনারা কেন তাদের গ্রেফতার করে ওনাকে নিয়ে আসছেন না? সাদেক হোসেন খোকা একসময় টিকিট ব্লক করছে, সাদেক হোসেন খোকা একসময় টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, সাদেক হোসেন খোকা বিএনপি রে বিক্রি করে দিছে। আপনার কি মনে হয় বিএনপি কে বিক্রি কইরা বেগম জিয়ার পিঠে ছুরি মাইরা সাদেক হোসেন খোকা হাসিনার কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে আমেরিকা পলায় আইছে? আজকে তার পোলা ভুয়া, ওর নাম নিতেও আমার বিরক্ত লাগে। ইশাক না ফিশাক না গান্ডু একটা। ইশাকের কর্মতৎপরতা দেখেন, তাকে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার জন্য ইশাক বাংলাদেশে গেছে। কোতোয়ালি থানার পুলিশদেরকে 50,000 টাকা দিয়া দাঁড় করাইয়া একটা ড্রামা করছে, ভিডিও করছে। ওই ভিডিওতে কি দেখানো হয়েছে? বিএনপির কয়েকটা লোককে গ্রেফতার করতে গেছে হাসিনা আমলে। ইশাক যাইয়া ওই পুলিশের কাছ থেকে ওই বিএনপির কর্মীদের সিনাই আনছে। কি দেখানো হয়েছে? ইশাকরে রবিনহুড বানানোর পায়তারা করছে পয়সা দিয়া পুলিশে। আপনারা কি এটা জানেন? আপনারা তারে জনতার মেয়র বলেন, তারে বানানো উচিত টানবাজারের মেয়র, যেভাবে শামীম ওসমান টানবাজারের মেয়র ছিল। এই ইশাক ওই পুলিশে পয়সা দিছে, আমি যতদূর জানি ওখানে 50,000 টাকা দিছিল পুলিশে, যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন রে গ্রেফতার করার নাটক করবা এবং আমি যাইয়া তোমাদের কাছ থেকে ওই লোক কয়টারে ছাড়াই আনবো। এবং তারা ঠিক ছাড়াই আনছে। পুলিশদের পয়সা দেওয়া আছে 50,000, তাদেরকে বলছে তোমরা ধৈর্য দাঁড়ায় থাকবা, আমি গিয়া থাবা মাইরা নিয়ে আসবো। এই ভিডিওটা নিখুঁত ভাবে করা হয়েছে, ইশাক করাইছে, সাদেক হোসেন খোকা এটা জানতো, ওইটা করাইয়া তারে এস্টাবলিশ করার চেষ্টা করছে। ঠিক আছে? এবং আপনারা বলেন হাসিনা আমলে মেয়রাল ইলেকশনে যেখানে বলা হয়েছে ওই নির্বাচন হয় না, নির্বাচন ফেয়ার হয় না, এগুলা নিয়ে বহু মামলা যা কিছু হয়েছে, যেখানে বিপ্লবের পরে তত্ত্বাবধায়ক সরকার ডিক্লেয়ার করছে ইলেক্টেড সিলেক্টেড যত জায়গায় ইউনিয়ন কাউন্সিল মেম্বারশিপ, যেখানে মেয়রাল যা কিছু আছে সব ক্যান্সেল। যেখানে গেজেট করে বলছে বাংলাদেশের কোন জায়গায় এখন আর মেয়র থাকবে না, মেম্বার চেয়ারম্যান থাকবে না। ইশাক কি করছে বাংলাদেশে গিয়া? বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই ডিক্রিকে ডিসওবে কইরা সে বলছে যে আমার মেয়র হওয়া লাগবে। সে অবৈধভাবে মেয়রের শপথ নেয়, রাস্তাঘাটে চাঁদাবাজদের নিয়ে নামে, সেই চাঁদাবাজদের নিয়ে পুলিশে ঘুষ দিয়া এই ইশাক ভিডিও বানাইছে হাসিনার সহায়তায়।
হাসিনা পুলিশের সহায়তায়, আওয়ামী লীগের সহায়তায়, ছাত্রলীগের সহায়তায় ইশরাক এই কাজগুলো করছে। আজকে ইশরাকের পাশে যত লোকজন থাকে আপনারা চেক করে দেখেন, ইশরাকের পাশে যত লোকজন আছে সব হচ্ছে হাজি সালিমের গুন্ডা পান্ডা, কিলার, সিরিয়াল কিলার, এরা চাঁদাবাজ, খুনি, ধর্ষণকারী, এরা ইশরাকের পাশে। আপনারা এখন চিন্তা করেন, তাইলে ঢাকা নিয়ন্ত্রণ বিএনপি যাদেরকে দিয়ে করতো, আরেকজন আছে হাব্বা সালাম, এরশাদের পাচাটা বান্দর সালাম, যারা মোহাম্মদ সালাম উপদেষ্টা, মেতায় স্টেজে উঠলে ইদানিং আবার মেতায়, বিভিন্ন জায়গায় মেতায়, হাম্বা হাম্বা ডাক দেয়, অর্থাৎ হ্যাঁ দিকে কেউ তাকায় না। কারণ মির্জা আব্বাস আর সাদেক হোসেন খোকা এই মোহাম্মদ সালামরে বানায় রাখছিল মিনিমি। আরে বেটা তুই সরো, তুই দূরে থাক, তুই এরশাদের সামসা, তুই দূরে থাক। তবে সালাম রাজনীতি বুঝে, কেমনে রাজনীতি বুঝে, যেই আন্দোলন পিকে যায় সালাম দৌড়ে আমেরিকায় চলে আসে। আমেরিকা আইসা নিউ ইয়র্কে আসে, নিউ ইয়র্কে কতগুলো রিক্সাওয়ালা গান জুটি আছে, তাদের সাথে বৈশা বৈশা সিঙ্গারা খায়, তাদের সাথে বৈশা বৈশা সামোসা খায়, তাদের সাথে বৈশা বৈশা হামলা মামলা করে, এখানে চুকচুক করে, হেরা আবার তারে নিয়ে ড্রাইভ করে এখানে সেখানে নিয়ে যায়, তারে একটা গিফট কিনে দেয়, তারে একটা ট্রিপ দেয়, এই হচ্ছে সালাম। তাইলে বিএনপির আন্দোলন কি করে সমর্থক হবে? আমি জানি হঠাৎ করে ঢাকায় সব আলাপ আলোচনার ক্ষেত্রে অন্য কেউ ব্যবহার না কইরা হঠাৎ করে এই সাউয়ারে কেন ব্যবহার করা হইতেছে? ঢাকায় বিএনপির নির্ভরযোগ্য কোন নেতা তো নাই, তো কার উপরে নির্ভর করবে? আব্বাস ছিল আওয়ামী লীগের এবং হাসিনা পয়েন্টম্যান, ভারতীয় এম্বাসির পয়েন্টম্যান ছিল গোরখদক আব্বাস। এরপরে আসেন আব্দুল আওয়াল মিন্টু, সে আপাত মস্তক একটা ভণ্ড, মুনাফেক, ফাসেক এবং মিথ্যাবাদী। কোনো কথা নাই, বার্তা নাই। এই গান্ডুর এক ছেলে আছে তাবিতা আউয়াল, তারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বানাইছে। আর এখন আব্দুল আওয়াল মিন্টু একেবারে ভালো কইরা কেতাব দুরস্ত একটা জামা কাপড় পইরা সামাজিক মিডিয়ার ছবি দেয়, সুশীল। কার মতো সুশীল জানেন? ওই যে পুলিশের আইজি ছিল না বেনজির, ওই বেনজিরের মতো সুশীল হয়েছে এই আব্দুল আওয়াল মিন্টু। বিএনপির অনেক বড় নেতা, খালেদা জিয়া পিঠে যে সমূলে ছুরি ঢুকাই দিয়েছিল 2013 সালে, এই আব্দুল আওয়াল মিন্টু। এই আব্দুল আওয়াল মিন্টুর ষড়যন্ত্র ছিল খালেদা জিয়াকে হাজতে পাঠানোর জন্য। যেই কয়জন কুশীলব হাসিনার সাথে ষড়যন্ত্র করেছে, আব্দুল আওয়াল মিন্টু ওয়াজ টপ অফ দেম। হি ওয়াজ হেডিং। কুচক্রীদের যে নেতা ছিল, ওই নেতার আসনে বসেছিল এই আব্দুল আওয়াল মিন্টু, নেতার আসনে বসেছিল গোরখদক আব্বাস, নেতার আসনে বসেছিল আমির খসরু মাহমুদ চৌধুরী, নেতার আসনে বসেছিল ইকবাল হোসেন টুকু, সামাও বাই। ওই যে নদী ফারহানা ওখানে ছিল না, কারণ ও ওখানে ক্লাস পায় না। ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই বক্তব্যটা স্যার আমরা যখন পড়লাম তখন মনে হচ্ছে আমরা আসলে আপনি এই কথা কোনো জিজ্ঞেস করি নাই, জানতেও চাইনি আসলে কি হয়েছিল শেষের দিকে এসে। ওইখানে আপনি বলছিলেন ওই যে 4 তারিখ রাতে ওই যে বৈঠক ছিল, এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন যে উনারা সবকিছু দেখবেন, উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনারা সবকিছু দেখবেন। আমি এটাও বলেছি, তাহলে আমি এখন আসতে পারি, আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে, আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে। বলো না, এটা আমার উপরে ছেড়ে দেবে। মানে এটার পরে আপনার আইজিপি কে বললেন উনার অধীনে সবকিছু করার জন্য? হ্যাঁ, ওনারা বললেন যে আপনারা বসেন, তাহলে কালকে কি করবেন সেই আমরা ডিসিশন করেন। এরপর ওনারা বসলেন না চলে গেছিলেন? আমি চলে আসছিলাম, যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন। আমার বাসাও আবার মানে কোনো একজন সেক্রেটারি সাহেব অপেক্ষা করতেছিলেন, আমি সেই জন্যই চলে গেছিলাম। এমনি কি মনে হয় পরিস্থিতির কারণে আসলে ওনারা চাইলেও কিছু করতে পারেন নাই? দেখুন, একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে উনি পদত্যাগ করছেন, সবকিছু মেনে নিয়েছেন, এখন তোমরা যার যার ঘরে যাও, না হলে আমরা অ্যাকশনে যাবো, এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা অ্যাকশনে যাও, তোমরা ঘরে ফিরে যাও, একটা যদি হুঙ্কার দিত। আমরা তো আগেও দেখছি, জিয়াউর রহমান সাহেবকে দেখছি, এরশাদ সাহেবকে দেখছি, তারা হুঙ্কার দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে, কেউ বের হয়নি। জিয়া রহমান তো আপনার মনে আছে কয় বছর কারফিউ দিয়ে রেখেছিল রাত্রে? হ্যাঁ, অনেক বছর। হ্যাঁ, কাজেই উপায় ছিল আর্মি জেনারেল যদি ডাটে থাকতো তাহলে এটা অবশ্যই ট্যাকল দিতে পারতো। এটা হলো আমার বক্তব্য। আমরা পুলিশের উপরে যদি উনি ছেড়ে দিতেন আর আমাদের জনগণের উপরে ছেড়ে দিতেন, তাহলে ট্যাকল পেয়ে যেত। আমাকে একজন পুলিশ অফিসার বলছেন যেরকম পুলিশ হেডকোয়ার্টারের যে স্ক্রিনে আর কি সারা ঢাকা শহরের বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরা গুলো আছে, ওই ক্যামেরায় তারা দেখতেছিলেন বিভিন্ন জায়গা থেকে পথ ছেড়ে দেওয়া হচ্ছে এবং ওদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। শুধু ঢুকতে দেওয়া হয়েছে না, উত্তরায় তারা ফুলও ছিটিয়েছে। এবং আসলে গণভবনে যখন ঢুকতে দিল, তাদেরকে পথ ছেড়ে দিল,
ওই ছবিটা লাইভ দেখে মনে হয় সারা ঢাকায় সারা দেশে আক্রমণটা শুরু হয়ে গেল সেটা। হ্যাঁ, ওইটা যখন উত্তরা ছেড়ে দিল এবং তাদের ফুল ছিটালো, এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায়, তখন ওই যাত্রাবাড়ি ওইখান থেকে মানে ছেড়ে দেওয়া হলো, শাহবাগে ইউনিভার্সিটি থেকে চলে আসলো, মোহাম্মদপুরে আগের থেকে একটু ওই যে ইসেরা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এখানে জড়ো হয়েছিল, তারাও চলে আসলো। চলে আসে সব, একটা সেনাবাহিনীর প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে না, এটা কি আপনার বিশ্বাস করেন? এটা তো অবশ্যই এটাই হলো কথা। যাই হোক, আর কি শুনতে সমস্ত দুর্ভাগ্য গত বছরের 23 জুন ওনাকে সেনাবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়েছিল 23 জুন, হ্যাঁ, এবং 24 জুন আদালতে সিদ্ধান্তটা আসছিল 24 জুন। আজকে আবার 23 জুন, এটা আরেকটা 23 জুন গেল। আমরা অবাক হয়ে দেখলাম আওয়ামী লীগের প্রোগ্রাম, এটা আওয়ামী লীগ 23 জুন পালন করবে, কিন্তু টুঙ্গিপাড়াতে পর্যন্ত 23 জুন বঙ্গবন্ধুর মাজারে কাউকে যেতে দেওয়া হয় না। ঠিক যেমন 75-এর পরে দীর্ঘদিন পাহারা দিয়ে রাখছেন তারা মাজারটাকে, কাউকে ঢুকতে দেন তারা, ঠিক। কিন্তু এখন কিন্তু একই অবস্থা, কিন্তু সেটা জি সেটাই একই রকম। আরেকটা এখন এরা নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে, আমাদের নামে মামলা দিয়ে যাতে আমরা না ঢুকি, সেই জন্য সেইভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে, এবং একটা নির্বাচন হয়তো দিয়েও দিতে পারে, করেও দিতে পারে, কারণ আমরা তো সব মেরুদণ্ডহীন লোকের সঙ্গে আছি, তো মুশকিল হয়েছে একটু। মেরুদণ্ডহীন মানে কি? মেরুদণ্ডহীনটা কি? আমাদের সেনাপতির কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং উল্টো কালকে একটা ভাইরাল হচ্ছে, একটা সেনাবাহিনীর অফিসার বলতেছেন কোন জায়গায় কোন শিক্ষক আওয়ামী লীগ করতো, গোয়েন্দা তথ্য পাইয়া তারা তাকে ধরছেন গিয়া, আর এমন যাতে কেউ করতে না পারে। এবং শিক্ষকের রাজনীতি করে ঢাকা ইউনিভার্সিটিতে, লাল দল সাদা দল আছে, শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ না, সেটা আর্মিদের বোঝাবে কে? এবং দুর্ভাগ্য হচ্ছে এখন তো দেশে তো সামরিক শাসন তো নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন কি আপনাদের মনে হয় যে আপনাদের জন্য রাজনৈতিক কর্ম, আপনারা রাজনৈতিক দল, আমি আমি একটা ইন্টারভিউ দিয়েছি যে আমাদের দেওয়ালের দিক থেকে গিয়েছে, কাজেই আমরা এখন নিজেকে বাস করলেন, আমাদের যেটা করতে হবে, যেটা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন, যা কিছু আছে নিয়ে ঝাঁপাই পড়বো, আমরা তাই ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আমরা হয়তো সেই দিকেই আস্তে আস্তে যাব। এটার জন্য মনে করেন আপনাদের কোনো মেসেজ নাই, কারো কাছে কোনো মেসেজ নাই। লন্ডনে যে প্রোগ্রাম হয়েছে 23 জুন, বিশাল ব্যাপার লন্ডনে, এবং নানা জায়গায় বাইরে প্রোগ্রাম হচ্ছে, দেশে বিচ্ছিন্ন ভাবে কাজগুলো হচ্ছে, দেশে অনেকে কাজ করতে চায়। এটা দেখেন, আপনি তো সাংবাদিক মানুষ, সব খবর জানেন। ওয়ার্ড লেভেলের মেম্বার যারা আওয়ামী লীগকে ভালোবাসে, ঠিক ভোট দিতে যায়, এর চেয়ে বেশি তো কিছু করে না তারা, তাদের নামে পর্যন্ত মামলা, তারাও পর্যন্ত বাড়ি ছাড়া হয়ে গেছে, মানে ইসের মানুষ চলে গেছে, ওই ঢাকার মানুষ চলে গেছে ময়মনসিংহ এর মানুষ গেছে দিনাজপুর, আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে। এখন তো মানে আমরা যাকেই তারা করতেছে, তাকেই অ্যারেস্ট করতেছে, তাকে নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে। তো এইরকম একটা পরিস্থিতি। 5 আগস্টের পরে কখন আপনি যান ভারতে? কোথায়? ভারতে? হ্যাঁ, আমি প্রায় 1 মাস ছিলাম ঢাকাতে। তারপরে বাধ্য হয়ে দেখলাম আমাকে খুঁজতে একবারই তছনছ করে ফেলছে, আরেকবারে মানে এইখানে সেখানে যাচ্ছে, তখন আমি চলে আসছি। মানে এরপরে একটা ছবি পাওয়া গেছিল, অনলাইনে আসছিল, এটা পার্কে বসা, কলকাতার একটা পার্কে বসা আপনি। হ্যাঁ, ওটা তো সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর কি অক্টোবরে। আপনি সেপ্টেম্বরের আগে গেছেন, তাই তো? না, আমি 9 সেপ্টেম্বর গেছি। আচ্ছা আচ্ছা। পার্কে আসছিলাম, ওখানে আমাদের কয়েকজন নেতা ওখানে দাঁড়িয়েছিল, অসীম কুমার উকিল, তার স্ত্রী, এরা দাঁড়িয়েছিল। আমি গাড়িতে যাচ্ছিলাম, তখন আমাদের ডাক দিল, তাই পার্কের ভিতরে ঢুকেছিলাম। আর মনে করেন আপনারা আসলে এই যে মনে করেন আপনাদের ছাড়া ইলেকশন করার চেষ্টা চলতেছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তারা উকিল নিয়োগ দিচ্ছে, তারা একজন দিয়েছে, আমাদের ফাঁসি ঘোষণা করে দিবে, আমরা অনুপযুক্ত হয়ে যাবো অফিসের জন্য। মামলায় উকিল যাকে ঘোষণা দেওয়া হয়েছে তিনি শেখ হাসিনার ফাঁসি চান, তিনিও শেখ হাসিনার ফাঁসি চান। হ্যাঁ, সে তো জামাতের লোক। বাদী বিবাদী সবাই কিন্তু এক পক্ষে, কিন্তু এখানে। হ্যাঁ, এই কারণে কি আপনারা কোনো উকিল দিচ্ছেন না কোর্টে? আমাদের কোনো উকিল ঢুকতে দেয় না। আরে এটা জানেন না আপনি? আমাদের কোনো উকিল ঢুকতে দিচ্ছে না, এবং এই আইনে নাকি এইরকম যে আমি যদি উকিল রাখি তাহলে আমার কোর্টে এসে ওই করতে হবে, ওটাকে কি বলে, আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, আত্মসমর্পণ করে উকিল রাখতে হবে।
কাজেই এই আইনের এই ফাঁক তো আপনারাও যখন ক্ষমতায় ছিলেন তখনও তো খেয়াল করেন এটা আপনারা। এইগুলি ভাইয়েরা এগুলো তো আমার কাজ ছিল না, আইনমন্ত্রীর কাজ ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর কাজ ছিল। এইগুলো আমাকে জিজ্ঞাসা করে লাভ হবে না। এইগুলি মানে আইনমন্ত্রী হচ্ছে ভয়ানক স্লো ছিলেন, এখানে আর বলে কিছু লাভ নেই, আমাদের দুর্ভাগ্য। রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন রকম সংস্কারে রাজি করানোর জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন দফায় দফায় বৈঠক করছেন। শেষ মুহূর্তের আলোচনা চলছে এখন। সেই কমিশনে বিভিন্ন দল যাচ্ছেন এবং কোন কোন সংস্কার করবেন, কতটুকু করবেন, এগুলো নিয়ে নানান দ্বিমত মতপার্থক্য আছে। খুবই থাকার কথা এটা, এবং খুব অবাক হয়ে যাই যে অনেকেই অবাক হয়ে বলেন যে এই দল এটা মেনে নিচ্ছে না কেন, সেই দল সেটা মেনে নিচ্ছে না কেন। সবাইকে একমত হয়ে যেতে হবে সবাই মনে করছেন। একটা সংস্কার প্রস্তাব তৈরি হয়েছে অনেকগুলো কমিশন, 6টা কমিশনের রিপোর্ট নিয়ে। এর মধ্যে একটা ইনফ্যাক্ট ঐক্যমত্য কমিশনে নেই, পুলিশ সংস্কার কমিশন, সেটা বলা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করে ফেলা হবে। বাকি 5টা নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং সর্বশেষ সংবিধানের কয়েকটা ইস্যু নিয়ে গুরুতর মতপার্থক্য আছে এবং সেটাকে কেন্দ্র করেই যাবতীয় আলোচনা হচ্ছে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি তাতে আসলে যথেষ্ট ভালো ঐক্যমত্য হয়েছে। আমি সেটা নিয়ে কয়েকটা কথা বলবো, কিন্তু একটা নতুন ঘটনা ঘটেছে। খুবই দীর্ঘদিন আটকে থাকা একটা ইস্যুতে বিএনপি তার সমর্থন দিয়েছে। সেটা হচ্ছে 2 টার্ম প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবেন না। টার্ম না, এটা পাল্টে গেছে। প্রথম বলা হচ্ছিল 2 টার্ম, এখন 2 টার্ম কথাটার মধ্যে একটা টেকনিক্যাল প্রবলেম আছে। সেটা হলো একজন প্রধানমন্ত্রী হলেন এবং কোনো কারণে সেই সংসদটা ভেঙে দেওয়া হলো, 2 বছরের মাথায় 1 বছরের মাথায় হতে পারে। সেক্ষেত্রে 2 টার্ম হলে কিন্তু 10 বছর হয় না। সো বিএনপি প্রাথমিকভাবে একেবারেই মানে নাই। বিএনপি বলছিল যে তারা পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। এটা খানিকটা রাশাতে একসময় ছিল, পরপর 2 বারের বেশি প্রেসিডেন্ট হওয়া যাবে না। আমাদের নিশ্চয়ই মনে আছে এই জিনিসটা, নিয়মটা মানার জন্য ভ্লাদিমির পুতিন একবার প্রেসিডেন্ট নির্বাচন করেননি, তিনি তার জায়গায় দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন, তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন। আবার পরে এই নিয়মটা শেষ হয়ে যাওয়ার পর, মানে যখন একবার গ্যাপ হলো, তিনি আবার প্রেসিডেন্ট হয়েছেন। পরে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে তার নিজের অনুকূলে সবকিছু করে নিয়েছেন। সো বিএনপির প্রস্তাব খানিকটা সেরকম ছিল। সো 2 বার থাকা যাবে পরপর, গ্যাপ দিয়ে আবার 2 বার, আবার গ্যাপ, আবার 2 বার, এরকম হতে পারে। বিএনপির পরে আরেক ধাপে গেল এবং তারা 2 ধাপ, মানে 2 বারের পর একবার গ্যাপ দিয়ে আরেকবার চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ফুল মেয়াদ যদি হয় 2 মেয়াদেই তারা রাজি হলেন। মানে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে হয় এটা। সিম্বলিকলি আমি প্রায় একটা কথা বলছি, মানে এগুলো নিয়ম করা বা অন্যান্য সংস্কারের যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে কাজ করা ভুল তা বলছি না, করতে হবে, থাকতে হবে, এগুলো কাজও করে। কিন্তু এটাই একেবারে করলে সব ঠিকঠাক হয়ে যাবে। একজন প্রাইম মিনিস্টার না থাকলে দেশ চালাতে পারবেন না, দল চালাতে পারবেন না, আমি মনে করি না। আমি প্রায় ভারতের সোনিয়া গান্ধীর উদাহরণ দেই। 2004 থেকে 14 পর্যন্ত যখন কংগ্রেস পরপর 2 বার ক্ষমতায় ছিল, 4 সালে প্রথমবারই তিনি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তাকে প্রাইম মিনিস্টার করা হবে, এই আলোচনার সময় তীব্র সমালোচনা করেছিল বিজেপি যে তিনি একজন জন্মসূত্রে ভারতীয় নন। আমরা জানি তিনি ইটালিয়ান নাগরিক ছিলেন, বিয়ের পর ভারতীয় হয়েছেন, তো তিনি আর হননি। কিন্তু ওই 2 টার্ম মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিলেন, কিন্তু ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার আসলে সোনিয়া গান্ধী ছিলেন, এটা সবাই জানেন। তো যাই হোক, তারপরও এটা নিয়ে তীব্র ডিবেট ছিল এবং বিএনপি শেষ পর্যন্ত এসে রাজি হয়েছেন। মানে এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা সিম্বলিক ভ্যালু আছে। সিম্বলিক ভ্যালু কেন? বেশ কয়টা, আমি একটার পর একটা বলছি। প্রথমটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা যে সিদ্ধান্তটা নিশ্চয়ই জনাব তারেক রহমান দিয়েছেন। মানে বিএনপির কেউ তারেক রহমান সাহেবকে বলা যে আপনি এটা রাজি হয়ে যান, আমরা এটুকু হয়ে আর অন্য ক্ষেত্রে আমরা কিছু নেগোশিয়েট করতে পারি। আমরা জানি যে বিএনপির সাথে একটা কেউ বলছে এটা ট্রেড অফ, যে বিএনপি এটা রাজি হওয়ার সাথে আরেকটা জিনিস করছেন এবং অনেকে খুবই ক্ষুব্ধতা দেখেছেন, বিশেষ করে এনসিপির লোকজন। আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাই। যাই হোক, কেউ তো নিশ্চয়ই তাকে বলেননি যে আপনি এটা মেনে নেন। মানে এই জিনিসটা মেনে নেওয়ার প্রধান সাফারার আমরা হয়ে যেতে জনাব তারেক রহমান। আমি একটা জিনিস একদম দিব্য চোখে দেখি, আমি প্রায় বলেছি, বিএনপি আগামী মানে পরপর 2টো নির্বাচন, এই সামনে যেটা আছে এবং পরের নির্বাচনটাও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা নিশ্চিত। আমি তাই দেখি। পরের বার তাদের সিট কমতে পারে, কিন্তু সে আবারও ক্ষমতায় আসবে। তারপরের বার কি হবে সেটা ভাবার আছে। ইভেন তৃতীয়বার হওয়ার সম্ভাবনা আছে, খানিকটা হলেও, খুব কম না বরং বেশি, কিন্তু 2টো নিশ্চিতভাবে দেখি। তার মানে জনাব তারেক রহমান তার যে বয়স হবে 2 টার্ম থাকার পর যদি এখন থেকে থাকেন, বাংলাদেশের প্রেক্ষাপটে, সারা দুনিয়ার প্রেক্ষাপটেই তার প্রাইম মিনিস্টার হওয়ার মতো শারীরিক মানসিক সক্ষমতা থাকার বয়স তারপরও থেকে যাবে। কিন্তু তিনি দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।